নমস্কার বন্ধুরা, মেঘপর্ণা ট্যুর ব্লগে আপনাদের স্বাগত। আগের ব্লগে আমরা দেখেছিলাম চন্দননগরের বিখ্যাত সব জগদ্ধাত্রী পূজা। গত পর্বে আমরা যে পূজাগুলি দেখেছিলাম সেগুলির নাম আপনাদের আরেকবার মনে করিয়ে দিই। সবার প্রথম দেখেছিলাম উত্তরাঞ্চল, দ্বিতীয় দেখেছিলাম পালপাড়া, তারপরে দেখেছিলাম হেলাপুকুর, 4 নম্বরে দেখেছিলাম বড়বাজার, 5 নম্বরে দেখেছিলাম লালবাগান পাদ্রিপাড়া, 6 নম্বরে দেখেছিলাম আমরা কজন ক্লাবের পূজা, 7 নম্বরে হালদারপাড়া দেখেছি, তারপর 8 নম্বরে আদিহাট পূজা কমিটির পূজা আমরা দেখেছিলাম। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমাদের আগের পর্বে গিয়ে সেই পুজোগুলো দেখে নিতে পারেন। আজকের পর্বে সবার প্রথম আমরা চলে এলাম রথের সড়ক নামক ক্লাবের জগদ্ধাত্রী পূজা দেখতে। এদের এবারের থিম সম্পর্কের বিনি সুতো, অর্থাৎ আমাদের সমাজে আমরা যে প্রত্যেকের সাথে জুড়ে আছি, এই এক অদ্ভুত সম্পর্কের সুতো দিয়ে আমাদের সম্পর্কগুলো বাঁধা রয়েছে, কিন্তু বিনি সুতো অর্থাৎ যে সুতো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই এক অদ্ভুত অদৃশ্য সুতো দিয়ে আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ককে জুড়ে রেখেছি। এখানে সেই থিমটাই ঢুকেই সবার আগে দেখতে পেলাম সম্পর্কের সবথেকে মজবুত যে বন্ধন, বাড়ির সবথেকে বয়স্ক ভদ্রমহিলা, যিনি পুরো পরিবারটাকে একসাথে করে রাখেন। আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়লাম। দেখুন, পুরো প্যান্ডেলটাই স্ট্রাকচারের উপর সুতো দিয়ে তৈরি করা। জিওমেট্রিক্যাল শেপ দিয়ে মণ্ডপটি তৈরি করে সম্পর্কের বিভিন্ন দিক এরা বোঝাতে চেয়েছে। সম্পর্কের সবথেকে বড় উদাহরণ সংসারের স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার সম্পর্ক। এখানে যদিও কোনো সুতো দেখা যায় না, কিন্তু এরা এক অদৃশ্য সুতোয় বাঁধা থাকে। অনেক যত্ন করে এই সম্পর্ককে টিকিয়ে রাখতে হয়। সংসারের সেই সবথেকে বয়স্ক মহিলা সব সম্পর্কের সুতো যেখানে গিয়ে মেলে এবং একসাথে বাঁধা থাকে। সংসারে আর এক অদৃশ্য সুতো দিয়ে বাঁধা সম্পর্ক হলো সংসারের প্রত্যেকটি মহিলার সাথে প্রত্যেকটি মহিলার যে অদৃশ্য এক সুতো দিয়ে বাঁধা সম্পর্ক থাকে, এখানে সেটাকেই দেখানো হয়েছে। এখানে সংসারের আর এক অদৃশ্য সুতো দিয়ে বাঁধা সম্পর্ককে খুব ভালোভাবে প্রকাশ করা হয়েছে, যেটাকে আমরা বাস্তবে খুব একটা অনুভব করতে পারি না। এখানে দাদু নাতির এক অদৃশ্য সুতো দিয়ে বাঁধা সম্পর্ককে দেখানো হয়েছে। এত সব সম্পর্কের মাঝে আমরা তো রথের সড়কের সবথেকে বড় সম্পর্ক দেবী প্রতিমা দর্শনই করা হয়নি। চলুন এবার একটু দেবী প্রতিমা দর্শন করে নিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন রথের সড়ক ক্লাবের দেবী প্রতিমা। খুব সুন্দর প্রতিমা তৈরি করেছে এরা। এদের প্রতিমার গায়ে গোল্ডেনের আধিক্য খুব চোখে পড়ছে। বেরোনোর গেটের কাছে আর এক অদৃশ্য সুতো দিয়ে বাঁধা সম্পর্ককে এরা দেখিয়েছে। রাখি বন্ধন উৎসব, অর্থাৎ ভাই বোনের সম্পর্ক। পেছনের দেওয়ালে রাধা কৃষ্ণের প্রেমের সম্পর্ককেও এরা তুলে ধরেছে। এসব সম্পর্কের কোনোটাতেই আমরা সুতো দেখতে পাই না, কিন্তু এর পেছনে আছে এক অদৃশ্য সুতোর বন্ধন। তাই এদের থিমের নাম রেখেছে বিনি সুতো। চলুন পুরো পুজো মণ্ডপটা একবার চোখ বুলিয়ে আগামী মণ্ডপের দিকে এগিয়ে যাই। এবার আমরা চলে এলাম কপালীপাড়া সাহেব বাগানের পুজো দেখতে। এবারে এদের থিম দর্পণের সামনে দাঁড়িয়ে দর্পণের প্রতিফলনে আমাদের অতীতকে ফিরে দেখার চেষ্টা। পুরো পুজো মণ্ডপ জুড়ে এরা প্রচুর আয়নার ব্যবহার করেছে এবং আয়নাগুলো ঝোলানো রয়েছে, তাই হাওয়ায় দুলছে এবং এক অদ্ভুত আলো ছায়ার সৃষ্টি হয়েছে। আসুন এবার আমরা পূজা মণ্ডপটা ভালো করে ঘুরে দেখি।
এই হচ্ছে সাহেব বাগান কপালীপাড়ার জগদ্ধাত্রী প্রতিমা। দেখুন শোলার যে সাজসজ্জাগুলো রয়েছে সেই শোলাকেও কেটে এরা কত সুন্দর মূর্তির রূপ দিয়েছে। আর প্রতিমা নিয়ে তো কিছু বলারই নেই, সাদা শোলা দিয়ে প্রতিমাকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কপালীপাড়া সাহেব বাগানের পুজো খুব ভালোভাবে দেখে এবার আমাদের ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার পালা, কারণ আমাদের এখনো অনেক পুজো দেখা বাকি আছে। চলুন দেখি সামনে কোন পুজো, কোন নতুনত্ব থিম আমাদের জন্য অপেক্ষা করছে। প্রত্যেকটা পুজোয় নতুনত্ব কিছু দেখতে পেয়ে আমাদের মন আনন্দে ভরে উঠছে। জিটি রোড দিয়ে সামান্য একটু এগিয়ে এবার আমরা চলে এলাম লিচুতলা পূজা কমিটির পূজা দেখতে। আকাশে শরৎকালের মেঘ যেন পরিবেশটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলেছে। মণ্ডপটি এতটাই ন্যাচারাল হয়েছে যে ঘরবাড়ির মাঝখানে হঠাৎ করে তাকিয়ে যেন আলাদা করে মণ্ডপটিকে বোঝাই যাচ্ছে না। এবারে লিচুতলার থিম বিবর্তন। নিউজ পেপার অর্থাৎ খবরের কাগজের অতীত এবং বর্তমান নিয়ে এরা এবার এদের পূজা মণ্ডপটিকে সাজিয়ে তুলেছে। নিউজ পেপারের ফেলে আসা অতীতের সেই রমরমা ইতিহাসকে এরা আমাদের মনে করিয়ে দিচ্ছে। এই তো মাত্র কয়েক বছর আগের কথা, যখন মোবাইলের রমরমা এতটা আমাদের উপর প্রভাব ফেলেনি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় প্রত্যেকটা মানুষের এক অদ্ভুত নেশা ছিল। নিউজ পেপারে চোখ বুলিয়ে দিনটা শুরু না করলে যেন আমাদের দিনটা ভালোই কাটতো না। আর তখন এই নিউজ পেপারের সাথে যুক্ত ছিল নিউজ পেপার ওয়ালারা, অর্থাৎ যারা সাইকেলে করে আমাদের বাড়ি বাড়ি এই খবরের কাগজগুলো পৌঁছে দিত। তাদের রোজ সকালের এই কাজে সহযোগিতার জন্য ছিল তাদের একমাত্র সেই ভাঙাচোরা সাইকেল। তাই এখানে প্রচুর সাইকেল ব্যবহার করা হয়েছে। মণ্ডপের ভেতরটা এরা একটি রেলওয়ে স্টেশন অর্থাৎ প্ল্যাটফর্মের রূপ দেওয়ার চেষ্টা করেছে, কারণ সেই সময় সকালবেলা আমরা দেখতে পেতাম প্ল্যাটফর্মের উপরেই পেপারের যত সব হুড়স্থুল কাণ্ড। পেপারওয়ালারা তাদের ব্যবসাটা এখান থেকেই প্রথম শুরু করত, তারপর তারা বাড়ি বাড়ি পৌঁছে যেত। আজ মোবাইলের যুগে আর তাদের রমরমা প্রায় দেখা যায় না বললেই চলে। এই পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন আমরা ঠিক 25 বছর আগে ফিরে গেছি। দেখুন ভোর 5টা-6টা নাগাদ যে কোনো রেলওয়ে প্ল্যাটফর্মে ঠিক যেমন একটা পরিবেশ থাকতো, এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখে মনে হচ্ছে ঠিক সেইখানেই যেন আমরা দাঁড়িয়ে আছি। সেই প্ল্যাটফর্মের নেম প্লেটের বোর্ড, সেই শেড, সেই চায়ের দোকান, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত প্ল্যাটফর্মের পরিবেশ এরা তৈরি করেছে। এমনকি একটি কৃত্রিম বগিও এরা এখানে এনে রেখেছে। সবকিছুর মাঝখানে পেপারওয়ালাদের সেই ব্যস্ততা, হই হুল্লোড়, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিজেদের পেপারগুলোকে ঠিকঠাক মতো শর্টিং করে গুছিয়ে নেওয়ার ব্যস্ততা। তার মাঝখানে আবার একজন রেল যাত্রী তাকিয়ে আছে কখন ট্রেনটা ছাড়বে। চলুন এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতর দিকে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখি আমাদের জন্য আর কি কি চমক অপেক্ষা করছে। দেখুন এক সাইকেলওয়ালা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে তার পেপার বিলি করতে। প্ল্যাটফর্মের উপরে চায়ের দোকানের ব্যস্ততা। এখানেও একজন বসে পেপার পড়ছে। এই দৃশ্য বেশ কয়েক বছর আগে আমাদের প্রত্যেকটা চায়ের দোকানেই দেখতে পাওয়া যেত, কিন্তু আজ আর দেখা যায় না। আজ বরং সেই জায়গায় চলে এসছে ফ্রি ওয়াইফাই জোন। এবার একটা সেলুনের দৃশ্য এখানে দেখানো হয়েছে। সেলুনের ভেতরে একজন চুল কাটলে বাকি প্রত্যেকেই যারা চুল কাটার জন্য অপেক্ষা করছে তারা টাইম পাস করতো খবরের কাগজ নিয়ে। তাই প্রত্যেকটা সেলুনেই খবরের কাগজ ছিল একটা অপরিহার্য অঙ্গ, কিন্তু আজ সেটাও চলে গেছে। আজ মানুষ টাইম পাস করে সেলুনে বসে বসে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর টুইটার এসব করে। খবরের কাগজ প্রায় আমাদের সামনে থেকে হারিয়েই যাচ্ছে।
এবার চলে এলাম মণ্ডপের ফাইনাল স্টেজে। এখানে দেখানো হচ্ছে কি কারণে খবরের কাগজ হারিয়ে গেল। চারিদিকে শুধু হাত আর মোবাইল, বিভিন্ন পোজ করে হাতগুলো সব মোবাইল ধরে আছে। এইসব দেখতে দেখতে ধীরে ধীরে আমরা মাতৃ প্রতিমার সামনে পৌঁছে গেলাম। মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, মা গরিব বড়লোক প্রত্যেককেই তুমি ভালো রেখো। এখন আপনারা দেখছেন লিচুতলার মাতৃ প্রতিমা। লিচুতলা থেকে বেরিয়ে আমরা চলে এলাম মহিলা দ্বারা পরিচালিত জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপে। এখানে দেখানো হয়েছে অতীতে যেসব উজ্জ্বল স্মৃতি আমাদের কাছে চকচক করত, কালের নিয়মে আজ তা প্রায় অস্তমিত। এই পূজা মণ্ডপটি এবার নাকি চন্দননগরে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আসুন এবার এই পূজা মণ্ডপটি আমরা একটু ঘুরে দেখে নিই। এবার আমরা চলে এলাম গোলাপবাগ পূজা মণ্ডপে। এবার এদের নিবেদন দিল্লির লাল কেল্লা। খুব ছোট্ট জায়গার মধ্যে যতটা সম্ভব সামর্থ্য অনুযায়ী এরা এদের পূজা মণ্ডপটি সাজিয়ে তুলেছে। সামনে একটি নেতাজির মূর্তিও লিখেছে দিল্লি চলো স্টাইলে। আমরা মণ্ডপের ভেতরে ঢুকে পড়েছি। মণ্ডপের ভেতরে সব ফ্রিডম ফাইটারদের ছবি দিয়ে সাজানো রয়েছে। উপরে একটি ভারতবর্ষের ম্যাপ তৈরি করে এরা ঝুলিয়ে দিয়েছে। এবার আমরা চলে এলাম তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপে। এদের মণ্ডপে তেমন চাকচিক্য না থাকলেও এদের ঠাকুর কিন্তু খুবই জাগ্রত। শোনা যায় ভোরবেলা নাকি এখানকার প্রতিমা প্রত্যেক দিন গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে মণ্ডপে আসে। সত্যি ঠাকুরের দিকে তাকালে কেমন একটা অদ্ভুত টান আসে, মনে হয় যেন তাকিয়েই দাঁড়িয়ে থাকি। জানি না এর মধ্যে আলাদা কি আছে।
এই এপিসোডে আমরা প্রায় 6টা প্রতিমা দর্শন করলাম। এবার একটু টায়ার্ড হয়ে গেছি, চলুন গঙ্গার পাড়ে গিয়ে বসা যাক। তেমাথা শিব মন্দির থেকে যে রাস্তাটা সোজা গঙ্গার দিকে চলে যাচ্ছে, আমরা সেই রাস্তা ধরে সোজা এগিয়ে গিয়ে গঙ্গার ঘাটে এবার একটু বসে রেস্ট নেব। বুক ভরে অক্সিজেন নিয়ে আবার নতুন উদ্যমে আমরা বেরিয়ে পড়ব আরও বেশ কিছু ঠাকুর দেখতে পরের এপিসোডে। এখানকার গঙ্গার পাড়টা কিন্তু দারুণ সুন্দর, আর মাঝে মাঝে এই ট্রলার বা জাহাজ কি বলবো জানি না, এগুলো যাতায়াত দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমি তো প্রায় আধ ঘন্টার ওপরে এখানে দাঁড়িয়ে থাকলাম, একদম পুরো এনার্জি নিয়ে তারপর আবার এখান থেকে রওনা দিলাম। এখানে দাঁড়িয়ে ওপারের জগদ্দলের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। ওই পাড়টাকে একদম সবুজ লাগছিল। এই গঙ্গার পাড়ের দৃশ্য ঠাকুর দেখার থেকে কোনো অংশে কম নয়। মনটা সত্যি ভালো হয়ে গেল। এখানে প্রকৃতির মাঝে গঙ্গার পাড়ে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে নতুন করে আবার অক্সিজেন নিয়ে আবার এনার্জি কালেক্ট করে আমরা বেরিয়ে পড়লাম আবার নতুন ঠাকুর দেখতে। যদিও এই এপিসোডে অনেকটা সময় পার হয়ে গেছে, সেসব ঠাকুর আর দেখাবো না, সেসব ঠাকুরগুলো আবার আমরা পরের এপিসোডে দেখাবো। কয়েকদিনের মধ্যেই আমাদের চন্দননগর জগদ্ধাত্রী পূজা এপিসোড 3 আসবে, আপনারা দয়া করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।